আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন দুটো নির্বাচন তার উপরে অর্পিত সাংবিধানিক দায়িত্ব, একটা হচ্ছে সংসদ নির্বাচন আর একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। ওখানে বলা আছে বাকি কোনো নির্বাচন যদি তাকে করতে বলা হয় তিনি করবেন, তার মানে এর সাথে সরকারের সংশ্লিষ্টতা আছে এবং দুটো প্রতিষ্ঠান একসাথে কাজ করবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। আপনারা নিউজটা ঠিক মতোই করেছেন, কিন্তু জনগণ কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছে যে এটা কি সরকার, এটা কি এরকম হচ্ছেই কিনা। আমি আবারও বলছি, গতদিন আমরা নির্বাচন কমিশনের পরিকল্পনা এবং রোড ম্যাপের কথা বলেছি, তার একটু আগেই প্রস্তুত থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে বলছি এই বছরের মধ্যেই শুরু হবে এবং শুরু হওয়ার পর 10 থেকে 12 মাস সময় লাগবে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন সব পর্যায়ে শেষ হতে অনেকগুলো নির্বাচন করতে হয়, আপনারা জানেন। আমরা ব্রিফিংটা করছি, বন্যার কথা মাননীয় পিআইও বলেছেন। এখানে আমরা সারা দেশে অনেক ম্যাসিভ হয়েছে তারা, কিন্তু যে জায়গায় বন্যা হয় সেই জায়গার মানুষের জীবন তো আসলেই সংকটের মধ্যে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা মনিটরিং এবং নির্দেশনা দিচ্ছেন। তিনি দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নিয়ন্ত্রণ তিনি নির্দেশ দিয়েছেন। দুপুরে তিনি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠক হয়, সেখানে তিনি এই নির্দেশনাগুলো দিয়েছেন। তিনি প্রয়োজনীয় যত পদক্ষেপ নেওয়া, ত্রাণ চিকিৎসা থেকে শুরু করে সবকিছু তিনি জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রামেও বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সেখানে ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আপনারা জানেন বন্যার সময়, এটা আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ার প্রবণতা থাকে, কারণ পানি যখন উঠে তখন সেগুলো আশ্রয়ের জন্য মানুষের বাড়ির দিকে চলে যায়। সেটার মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনম, সাপ যদি কাউকে কাটে অ্যান্টিভেনম দিতে হয়, এটা প্রতিষেধক হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন, সেটা যথেষ্ট পরিমাণে আছে। যথেষ্ট পরিমাণে খাবার স্যালাইন, কারণ এই বন্যার সময় বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রবণতা তৈরি হয়, সেটাও করা হয়েছে। বন্যা আক্রান্ত 11 জেলায় স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়েছে। আমি আবারও বলছি, 11 জেলায় স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়েছে। সরকার যথেষ্ট প্রস্তুত আছে। খাদ্য মন্ত্রণালয়ের মজুদ নিয়ে আমরা বলছিলাম, প্রতি সপ্তাহে আমরা দেখছি মজুদ আগের চেয়ে অনেক বেশি বাড়ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এত মজুদ ছিল না, যেটা 23,26,160 মেট্রিক টন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। বৃত্তি পরীক্ষা সব বছরই হয়, বৃত্তি পায় মানুষ, কিন্তু আমি এবার একটা পরিসংখ্যান দেখে আমার ইন্টারেস্টিং মনে হলো, সেটা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত। আচ্ছা, কতজন পেয়েছে সেটা একটু জানিয়ে রাখি। ট্যালেন্ট পুলে 32,965 জন, সাধারণ ক্যাটাগরিতে 46,281 জন। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র হচ্ছে 45.29% এবং ছাত্রী হচ্ছে 54.71%। মানে ছাত্রীর সংখ্যা, ছাত্রের মানে পার্সেন্টেজ 10% বেশি। মানে এটা একটা অসাধারণ ব্যাপার আমাদের মতো দেশের জন্য। বিভিন্ন ক্ষেত্রে নারীরা কত এগিয়ে যাচ্ছে তার একটা প্রমাণ। আবারও বলছি, ছাত্র 45.29% এবং ছাত্রী 54.71% বৃত্তি পেয়েছে। এরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছি, এমনকি আমাদের অনেক ক্ষেত্রে এক ধরনের রক্ষণশীল সমাজ হলেও আমাদের প্রাইমারি যে ফুটবল কম্পিটিশন হয়েছিল, সেটা নারী এবং ছাত্র এবং ছাত্রীদের ফুটবল টিমের সংখ্যা একেবারেই সমান ছিল। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের আমরা টোলের কথা বলেছি, সেটা কাজ এগিয়ে চলছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আপনারা জানেন এটা জুলাই মাস এবং জুলাই মাসে আমাদের যে গণঅভ্যুত্থান, সেটা মূল কর্মসূচিগুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন এবং অনেকটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আছে। আপনারা জানেন আছে 12:30 সেখানে একটা ব্রিফিং আছে, সেই কর্মসূচি জানানো হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে 16 জুলাই সকালে রায়ের বাজারে জুলাই শহীদদের কবরের পাশে দোয়া মোনাজাত ও ফাতিহা পাঠ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাঈদ স্মরণে আলোচনা সভা, প্রমাণপত্র প্রকাশ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্যান্স ডে উদযাপন, মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স ডে উদযাপন এবং 5 আগস্টে তো সংবর্ধনা আছে জুলাই শহীদ এবং যোদ্ধা পরিবারগুলোর। আমরা খুব সামনেই 16 তারিখ সম্ভবত আমরা খুবই সিগনিফিক্যান্টলি এই অভ্যুত্থানের, আমি একটু পেছনে যে সম্ভবত 15টাকে সিগনিফিক্যান্স শুরু হয় সবচেয়ে বেশি, কারণ ওই দিন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে করেছিল স্টুডেন্টদের উপর এবং অনেক নারী শিক্ষার্থী, অনেক ছাত্রী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপর 16 তারিখ আবু সাঈদ। আমরা জুলাইতে যা হয়েছে গণ অভ্যুত্থানকে নিশ্চিতভাবেই এই সরকার
ধারণ করে। এই গণঅভ্যুত্থানে বিএনপির একটা খুবই গুরুত্বপূর্ণ হিস্সা আছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এটার সাথে জড়িত ছিলেন, সুতরাং যথাযোগ্য মর্যাদা দিয়ে এটাকে পালন করা হবে। এবং শুধু পালন না, আমরা যে কথাটা রিপিট করার চেষ্টা করছি যে গণঅভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সেই স্পিরিট আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। বিভিন্ন মন্ত্রণালয় কিছু স্কিপ করছে যেগুলো খুব সিগনিফিক্যান্ট না, কিন্তু আমাদের রেগুলার কাজ চলছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক বাণিজ্য সহযোগীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এখানে বিস্তারিত বলা আছে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা যাবে, সেটা আপনারা পেয়ে যাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ও দক্ষিণ সিটির মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের 2টি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। সচিবালয়ের বৈঠকটায় চীনের একটা গ্রুপের সাথে আমিনবাজারে একটি বর্জ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিনিয়োগ করবে। প্রতিদিন ঢাকা শহরের প্রায় 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। 2028 সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এবং এটা 25 বছর সরবরাহ করবে, এটা এক্সপেক্ট করা যায়। বর্জ্য ব্যবস্থাপনা, সেটা যদি বর্জ্যকে দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এটা অসাধারণভাবে এই আলাপ বহুদিন থেকে চলছে, কিন্তু আমরা বিশ্বাস করি খুব দ্রুতই এটা আরো দেখবে। সময়টা আবার বলছি, এটা ঢাকা শহরে 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। 2028 সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে এবং 25 বছর এটা আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে প্রচুর রেণুবোনা ছাড়া হচ্ছে। 19.931 মেট্রিক টন অবমুক্ত করা হয়েছে। এর বাইরে যেখানে মৎস্য আহরণ নিষিদ্ধ সেখানে তাদের অভিযান চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিগত 15 থেকে 18 জুন INIR মিশনের সংক্রান্ত সেমিনার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান আলোচনা অনুষ্ঠিত। ওখানে যেটা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন পর্যালোচনা করা হয়েছে। IAEA এর 3 জন বিশেষজ্ঞ ওখানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব দ্রুত আমাদের গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। প্রথম ইউনিটটা সেটা একটু করতে। এই ফোনটা কার প্লিজ, এটা বারবার ভাইব্রেট করছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বয়স ভিত্তিক সাঁতার কম্পিটিশন শুরু হয়েছে 11 জুলাই থেকে। বয়স ভিত্তিক, এটা ইম্পর্টেন্ট। আমরা প্রায় বলছি যে আমাদের জাতীয় পর্যায়ে যত কম্পিটিশন হচ্ছে, এই সরকার চায় কিশোর তরুণদেরকেও যত বেশি সম্ভব ক্রীড়া এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা যায়, সেই চেষ্টা। সেই কারণে এটা খুবই সিগনিফিক্যান্ট বলে আমরা মনে করি। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, তারা তাদের যেসব রেগুলার কাজ সেগুলো তারা করে যাচ্ছেন। মূলত বিভিন্ন ক্ষেত্রে শ্রম আইন যেখানে ভঙ্গ হচ্ছে সেটার ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা মনে করি, কারণ এখানে প্রান্তিক মানুষ হয়, আমরা সবসময় যোগাযোগে থাকি না, সেটা হচ্ছে চা শিল্পের উন্নয়ন, চা শিল্পের স্থিতিশীলতা বজায় রাখে, চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সভাপতিত্বে মালিক পক্ষ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব যারা খোঁজ খবর রাখি তারা জানি চা শিল্পে কর্মরত শ্রমিকদের জীবন মানে খুব বড় প্রশ্ন আছে। এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই সরকার সেটা সমাধান করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনারা জানেন যে 1 কোটি দক্ষ কর্মী আমরা প্রেরণ করতে চাই আগামী 5 বছরে। সেটার জন্য যা যা প্রয়োজন, তাদের ভাষাগত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে, তাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা হচ্ছে, এবং যে দেশগুলোতে আমরা কর্মী প্রেরণ করতে চাই তাদের সাথে দ্বিপাক্ষিক সব আলোচনা কন্টিনিউ করছে। আমাদের এখন পর্যন্ত 2015 থেকে 26 সালে একটা পরিসংখ্যান 45 লক্ষাধিক কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরব বাংলাদেশের শীর্ষ শ্রম বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এরপরই প্রধান গন্তব্য ওমান 9.36 লাখ, মালয়েশিয়া 8.45 লাখ এবং কাতার 7.14 লাখ। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বিশ্ব পরিবেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন। 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হলো। আপনারা নিশ্চয়ই জানেন বর্ষার সময় গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়, কারণ এই সময়টার মধ্যে গাছ তার মোটামুটি একটা চারা থেকে একটা ভিত্তি পেয়ে যায়। এবং আপনারা এই সরকার ক্ষমতায় আসার আগে বিএনপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল বৃক্ষরোপণে, সেটা ঠিকঠাক মতো কন্টিনিউ করছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আমি বলবো, এটার সাথে জড়িত, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এটার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। এটা সিরাজগঞ্জ জেলায় করা হচ্ছে। আপনারা জানেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে হচ্ছে ধরুন হসপিটালের যে বর্জ্য, এই ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন থেকে সমালোচনা আলোচনা ছিল। আপনারা জানেন এই বর্জ্যগুলোর মধ্যে হসপিটালে ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে নানান রকম মারাত্মক রোগ জীবাণু থাকে। তো এই ডিসপোজাল নিয়ে আলাপ, এবং আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটু ব্যক্তিগতভাবে তথ্য দিই। ঢাকা মেডিকেল কলেজের যে বিয়ে হয়েছে, জন্মদিন প্রতিষ্ঠা বার্ষিকী 81তম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের একজন অ্যালামনি হিসেবে আমি সেখানে ছিলাম। তো আমরা যখন ইনফর্মালি কথা বলছিলাম, ঢাকা মেডিকেল কলেজের নতুন একটা প্রকল্প আসছে, আমি দেখলাম যে তিনি এই মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এখানে কি করা হচ্ছে, এবং ওখানে জিজ্ঞেস করছেন সারা দেশে এটাকে কিভাবে ইন্টিগ্রেটেড এবং সেন্ট্রালি করা যায়, বিভিন্ন জেলাতে এই ম্যানেজমেন্টটা একত্রে কিভাবে করা যেতে পারে, উনি এই ব্যাপারে খুবই কনসার্ন আছেন। আমাদের এই একটা জায়গায় ঢাকা বা বিভিন্ন জায়গায় হয়তো ভালো অবস্থা আছে, কিন্তু অনেক জায়গায় এটা আসলে প্রপার অবস্থায় নেই। সো এটা খুব জরুরি ব্যাপার, কারণ আমাদের অনেক রোগ ছড়িয়ে পড়তে পারে, মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে এই ওয়েস্ট থেকে। পরিকল্পনা মন্ত্রণালয় ভোক্তা মূল্য সূচক তারা প্রকাশ করেছেন, মজুরির হার প্রকাশ করেছেন। এগুলো তাদের খুব রেগুলার কাজ, তারা সেগুলো করছেন। বাস্তবায়ন পরিবর্তন ও মূল্যায়ন বিভাগ তারা সেই প্রকল্পগুলো কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তারা কন্টিনিউ করছেন। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এখানে একটি ইম্পর্টেন্ট ব্যাপার, আইনজীবীদের জন্য মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। বিচারপতিদের দ্রুত, স্বল্পব্যয় এবং কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ এই প্রকল্পটা বাস্তবায়ন করছে। কারণ আমরা জানি আদালতে চলে যাওয়ার আগেও যদি এই কাজগুলো করা যায়, মধ্যস্থতা করা যায়, সেক্ষেত্রে মানুষের হয়রানি অনেক ক্ষেত্রে কমে যায়। আদালতে শুধু টাকা খরচের প্রশ্ন না, একটা দীর্ঘসূত্রিতার প্রশ্ন আছে, এবং অনেকে কঠিন জেলা পর্যায়ে আদালত আছে, গ্রাম থেকে জেলায় আসা বা যখন এটা উচ্চ আদালতে আসে ঢাকায় আসা, এটা সংকটের ব্যাপার থাকে। সেই কারণে পুলিশ তার রেগুলার তার বাহিনীগুলোর মাধ্যমে, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, তারা সবকিছু করছে। এবং এবার এই বাহিনীগুলোই আবার যেসব জায়গায় বন্যা আক্রান্ত আছে, যেমন যেসব দুর্গম এলাকা আছে, যেসব এলাকায় বিজিবি আছে, বিজিবি সেই এলাকাগুলোতে সিলেট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, সেসব এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ডও চালাচ্ছে। আইএসপিআর থেকে কিছু তথ্য। আপনারা জানেন গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। নৌবহরে জাপানের 5টি পেট্রোল বোট সংযুক্ত হয়েছে। আর আমি ছোট্ট একটু তথ্য, একটা আপডেট দিয়ে দিতে চাই। বন্যার আপডেটটা হচ্ছে এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বিস্তারিত তথ্য এখানে। এখন পর্যন্ত আক্রান্ত জেলা 7টি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। উপজেলার সংখ্যা 59টি, ক্ষতিগ্রস্ত পৌরসভা ইউনিয়নের সংখ্যা 334টি, পৌরসভা 12টি। পানিবন্দী পরিবারের সংখ্যা 1,55,311টি, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 6,09,411 জন। এখন পর্যন্ত 54 জন মানুষ মারা গেছেন, খুবই মর্মান্তিক আমাদের জন্য। প্রতিটা মৃত্যু আমরা এক্সপেক্ট করি না একটাও। এটা রাঙ্গামাটিতে 3 জন, বান্দরবানে 6 জন, কক্সবাজারে 31, চট্টগ্রামে 13, মৌলভীবাজারে 1 জন। আহত হয়েছিল 39 জন। সারা দেশে আশ্রয় প্রদান করার জন্য 1049টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মোট 38,422 জন লোক আশ্রয় গ্রহণ করেছেন। আমরা একটা কথা একটু জনগণকে বলতে চাই, আশ্রয় কেন্দ্রে যাওয়াটা ভালো। মানে অনেক সময় যেটা হয়, মানুষ তার সর্বস্ব হারিয়ে ফেলতে পারেন, এই ধরনের ঝুঁকি বোধ করে অনেক সময় বাড়িতে থাকার একটা প্রবণতা আছে। কিন্তু আমরা এনকারেজ করব, তারা যদি এই ধরনের সংকট দেখেন, সরকারি হাসপাতালগুলোতে যাওয়া উচিত হবে। আর যারা আছেন তাদের কাছেও সরকার নিশ্চয়ই ত্রাণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে যাবেন। আমি শেষ করছি, আপনাদের প্রশ্ন।